আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে ৪৮তম বিসিএস, যেটা হেলথ ক্যারিয়ারের জন্য স্পেশাল বিসিএস। সেই বিসিএস এর পরীক্ষার্থী সকল চিকিৎসক ভাই এবং আপুদের শুভকামনা এবং তাদের জন্যই আমাদের আজকের এই সেশন। আমাদের আজকের সেশনটা মূলত পরীক্ষার আগে তো আমাদের সময় আর বেশি দিন নাই। আজকে সোমবার অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি ৩ দিন। এই ৩ দিন আপনি কি করবেন এবং পরীক্ষার হলে মূল ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে আ আপনার যে পদক্ষেপগুলো, আপনার যে স্টেপ বাই স্টেপ কিরকম পদক্ষেপ হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। কারণ গত কয়েকদিন ধরে আমরা গ্রুপে আপনাদের অনেক কোয়েশ্চেন পাচ্ছিলাম যে আপনারা পরীক্ষার হলে কিভাবে দাগাবেন, কয়টা প্রশ্ন দাগাবেন, তারপরে কোন সাবজেক্টটা আগে দাগাবেন, কোনটা পরে দাগাবেন। এটা নিয়ে আপনাদের একটা কনফিউশন আছে। তো আপনারা চাচ্ছেন হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে আগে, সবাই তো আসলে অনেকেই হয়তো ১ম বিসিএস বা আগে সিরিয়াসলি বিসিএস পরীক্ষা দেয়া হয় নাই। তো সুতরাং এখানে অভিজ্ঞতার ঘাটতি আছে। তো সুতরাং যারা আগে বিসিএস পরীক্ষা দিয়েছে বা উত্তীর্ণ হয়েছে তাদের কাছ থেকে একটা গাইডলাইন যদি পাওয়া যায় তাহলে এটা কিন্তু খারাপ না। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আজকে আমাদের এই সেশনটা আয়োজন করা। তবে এই সেশনটা মানে একদম ভালো করে এটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা। মানে প্রত্যেকটা মানুষের সাকসেস এর রেসিপি কিন্তু আলাদা। তাই না? আপনি ছোটবেলা থেকে একটা সিস্টেম, একটা প্রোফর্মা অনুযায়ী পড়াশোনা করে এসেছেন। এখন হুট করে যদি আমি বলি যে, "না, এভাবে পড়ো পরীক্ষার আগের ৩ দিন।" আপনি সারা জীবন একরকম ভাবে পরীক্ষা দিয়ে এসেছেন, এতদূর পর্যন্ত এসেছেন। আপনি তো আ ভর্তি পরীক্ষা দিয়েছেন, এমবিবিএস লাইফে অনেকগুলা প্রফেশনাল পরীক্ষা দিয়েছেন। তারপরে হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছেন। আপনি একরকম ভাবে সাকসেস পেয়েছেন। এখন যদি আমি হুট করে বলি যে, "না, আপনি এভাবে না করে এভাবে করেন।" এখন এই পরীক্ষার জন্য আপনি আপনার সারা জীবনের একটা স্টাইল, পড়াশোনার স্টাইল, পরীক্ষা দেওয়ার স্টাইল আপনি চেঞ্জ করে ফেলেন। সেটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? না, সেটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি যে হ্যাঁ, এখানে যেমন আজকে আমাদের প্রোগ্রামে ৩-৪ জন স্পিকার থাকবেন। সবাই অভিজ্ঞ। সবাই বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে আপনাদের সামনে আজকে কথা বলবেন। তো সুতরাং সবার কথাই গুরুত্বপূর্ণ, সবার কথাই দামি। কিন্তু আল্টিমেটলি দেখবেন যে ৩ জনের সাকসেস এর রেসিপি ৩ রকম। ৩ জনই সফল হয়তো স্পিকার। কিন্তু ৩ জন ৩ রকম ভাবে সফল হয়েছে। তো সুতরাং সফলতার কোন নির্দিষ্ট রাস্তা নাই যে, এই রাস্তায় গেলেই আপনি বিসিএস ক্যাডার হবেন। এরকম কোন রাস্তা নাই। প্রত্যেকের জন্য রাস্তা আলাদা। আপনি সবার পরামর্শটা শুনবেন। শোনার পরে আপনার কাছে যেটা আপনার যে পড়াশোনার স্টাইল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, জাস্টিফাইড বলে মনে হয়, আপনি সেইটা ফলো করবেন। সবার কথা যে ফলো করতে হবে এমন কোন কথা নাই। ঠিক আছে? তবে একটা ভালো পরামর্শ কিন্তু অনেক সময় আমাদের জীবনের একটা মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তো সুতরাং পরামর্শগুলা শুনবেন। কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া কিন্তু আপনার। সেই দায়, সেই রেসপনসিবিলিটি কিন্তু আপনার। সেটা একদম কারো কথা শুনে অন্ধভাবে করাটা, ফলো করাটা কিন্তু উচিত হবে না। হ্যাঁ? এটা ১ম কথা। তো আমি বেশি কথা যাব না। আমি জাস্ট মানে বাকি স্পিকারদেরকে আপনাদের সামনে পরিচয় করায় দিব। আমি সংক্ষেপে একটা কথা বলি যে আর সময় আছে ৩ দিন। এই ৩ দিনে আপনি গত ১ মাস ১.৫ মাসে পড়তে পারেন নাই, এমন জিনিস আপনি ৩ দিনে পড়ে ফেলবেন, এমন আশা করাটা আসলে ঠিক না। সুতরাং এই ৩ দিনে আপনি একদম মানে অনেক কিছু না পড়ার চেষ্টা করবেন যে যেগুলা মোস্ট ইম্পোর্টেন্ট টপিক, যেগুলা আমরা বারবার বিভিন্ন সেশনে বলেছি, ক্লাসে পড়ানো হয়েছে অথবা পড়তে গিয়ে আপনি নিজের কাছে আপনি রিয়ালাইজ করেছেন যে এগুলা মোস্ট ইম্পোর্টেন্ট টপিক। শুধু ওগুলা বারবার দেখে যান। আরেকটা হচ্ছে আপনি যেগুলা মনে থাকে না, যেমন ম্যাথের কিছু জিনিস, যেমন হতে পারে অর্থনৈতিক সমীক্ষা বা রিসেন্ট যে সাম্প্রতিক বিষয়াবলী, যেগুলো আপনার মনে থাকে না এবং যেগুলা মোস্ট ইম্পোর্টেন্ট, এই টপিক গুলো আপনি চোখ বুলিয়ে যান। হঠাৎ করে লোড নেওয়ার কিছু নাই বা লোড নিয়ে খুব বেশি সাকসেসফুল হওয়ার উপায়ও নাই। আরেকটা হচ্ছে সিলেবাস তো এতই ভাস্ট যে আপনি এই ৩ দিন যা পড়ে যাবেন সেখান থেকে যে কোয়েশ্চেন আসবে এমন গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। তো সুতরাং এখন তো লোড নিয়ে কোনো লাভ নেই। বরং মাথাটাকে আপনি ঠান্ডা রাখেন, কুল অ্যান্ড কাম থেকে যদি আপনি পরীক্ষা দিতে পারেন, যেই লোকটার মাথা গরম থাকবে আর যেই লোকটা ঠান্ডা মাথায় সুস্থ মাইন্ডে পরীক্ষা দিবে, ২ জনের মার্কে অবশ্যই ডিফারেন্স থাকবে। প্রিপারেশন যদি একও হয়, তারপরেও দেখবেন যে একজন যে ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছে, আরেকজন যে মাথা গরম করে অনেক বেশি পড়তে গিয়ে পরীক্ষার আগে দেখা গেছে তার মাথা কাজ করছে না। তাদের মধ্যে হয়তো ৫ থেকে ১০ মার্কের ডিফারেন্স হয়ে যাবে।
কিন্তু প্রিপারেশন কিন্তু সেফ ছিল। সুতরাং এই ৩ দিন আপনাদের উদ্দেশ্য থাকবে যে, না আমি যেন সুস্থ থাকি, আমি যেন একটা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারি। এজন্য বাড়তি কোনো লোড এই ৩ দিন নেওয়া যাবে না। বিশেষ করে পরীক্ষার আগের রাতে। আমি তো মনে করি গত ১ মাসের যে প্রিপারেশন সেটা একদিকে, আর পরীক্ষার আগের রাত এবং পরীক্ষার দিনে আপনি কিভাবে নিজেকে মেইনটেইন করবেন, কিভাবে আপনি টাইম ম্যানেজ করবেন, সেই প্রিপারেশন হচ্ছে বাকি 50%। পরীক্ষা হল এবং পরীক্ষা হলের ইমিডিয়েট আগের প্রিপারেশনটাই কিন্তু আসল 50%। তো সুতরাং পরীক্ষার আগের রাতে লোড তো নেওয়া যাবেই না। চেষ্টা করবেন অন্তত মিনিমাম ৬ থেকে ৮ ঘন্টার একটা ঘুম যেন হয়। একটা ফ্রেশ একদম রিল্যাক্স হয়ে যেন আপনি পরের দিন পরীক্ষার হলে যাইতে পারেন। এটাই ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হয়। কারণ এমন না যে পরীক্ষার আগের রাতে আপনি যা পড়বেন পরীক্ষার দিন তাই চলে আসবে। এমনটার সম্ভাবনা কম। আপনি কিছু টপিক অবশ্যই দেখে যাবেন। কিন্তু অনেক কিছু পড়তে গিয়ে নিজেকে ভারাক্রান্ত করবেন না। পরীক্ষার দিন চেষ্টা করবেন নাস্তা করে যাইতে। এই যে আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করলাম যে only fuel for brain in normal condition কি? গ্লুকোজ। তো সুতরাং আপনি যদি ব্রেইনকে যদি ফুয়েল না দেন, জ্বালানি না দেন, তাহলে পরীক্ষার সময় কিন্তু ব্রেইন হঠাৎ করে কিন্তু ব্রেইনের কিন্তু আমাদের ইঞ্জিন কিন্তু স্টপ হয়ে যাইতে পারে। সুতরাং ব্রেইনকে ফুয়েল দিতে হবে। একটু সকালে নাস্তা করে যাওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয়। আর হচ্ছে যে পরীক্ষার হলের আগে অনেক কিছু পরীক্ষার আগের রাতে কিন্তু অনেক গুজব আসতে পারে। যেমন আমরা দেখেছি রিসেন্টলি, হ্যাঁ? যে একটা গুজব আমরা পর্যন্ত কনফিউজড হয়ে গেছি যে হায়, হায় মনে হয় এটা মনে হয় সত্যি, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম গুজব কিন্তু পরীক্ষার আগের রাতেও আসবে। এই ধরনের বড় পরীক্ষায় গুজব আসাটাই স্বাভাবিক। স্পেশাল বিসিএস বা মেডিকেল ভর্তি পরীক্ষায় গুজব আসে যে কোয়েশ্চেন ফাঁস হয়ে গেছে, সব নেওয়া শেষ হয়ে গেছে, হ্যাঁ? ৫,০০০ মানে অলরেডি লিস্ট হয়ে গেছে। বিভিন্ন রকম গুজব আসবে। বা পরীক্ষাই হবে না কালকে। অনেক রকম গুজব আসতে পারে। কিন্তু আপনি দরকার হলে পরীক্ষার আগের রাতে সোশ্যাল মিডিয়ায় একদিন না ঢুকলে কি হয়? আমি দরকার হলে পরীক্ষা দিয়ে এসে আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকবো। বা আমি এসব গুজবে আমি কান দিব না। এই গুজবের কারণেও কিন্তু একজনের পরীক্ষাটা শেষ হয়ে যেতে পারে। তো সুতরাং পরীক্ষার আগের রাতে এসবে কান না দেওয়া, হ্যাঁ? চিলে কান নিয়ে গেছে এটা শুনে না শুনে আগে হচ্ছে নিজের কানটা হাত দিয়ে দেখবেন যে কানটা জায়গা মতো আছে কিনা। এটা ইম্পোর্টেন্ট। এগুলা কিন্তু ইম্পোর্টেন্ট। একজন আমাদের গ্রুপে একটা কোয়েশ্চেন করেছেন যে পরীক্ষার হলে কি কলম ব্যবহার করব? অনেকেই দেখলাম যে এখানে একটু তাকে নেগেটিভলি কথা বলতেছেন যে এই কোয়েশ্চেনও করতে হয়। কিন্তু আমি মনে করি যে না, এটা তার একটা সিরিয়াসনেস এর প্রমাণ যে তিনি পরীক্ষা নিয়ে অনেক মলিকুলার লেভেলে তিনি চিন্তা করতেছেন যে কলমটা কি নিবো? এটাও ইম্পোর্টেন্ট। আমাকে আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেই মনে আছে আমাকে এক ভাই বলছিলেন যে তিনি যেই দিন থেকে মেডিকেল ভর্তি প্রিপারেশন শুরু করেছিলেন, সেই দিন থেকে তিনি ২ টা কলম আলাদা করে রেখেছেন। যে ওই ২ টা কলম দিয়ে আমি পরীক্ষা দিব। ওই ২ টা কলম আলাদা করে কিছু একটু দাগাইয়া রাখছেন যেন হচ্ছে পরীক্ষার হলে ওইটা ইজি হয়। যেন আগে থেকে ওইটা একটু ইউজ করে রাখছেন। তাহলে এই যে এটা হচ্ছে কি তার একটা মানে পড়াশোনার পাশাপাশি তার বাড়তি প্রিপারেশন। আমাদের অনেকের এমন অবস্থা হয় যে পড়তে পরীক্ষার হলে যাচ্ছি তখনও আবার ব্যাগ গোছানো হয় নাই। হ্যাঁ? আমি জাস্ট পড়তে বই একটা হাতে নিয়ে কোন দিকে না তাকিয়ে আমি ওই পড়তে যাচ্ছি। রাস্তায় আমি কি গর্তে পড়লাম? নাকি অ্যাক্সিডেন্ট করলাম? সেই দিকেও আমার মনোযোগ নাই। তাইলে এগুলা না আপনার এই যে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এই কোয়েশ্চেনটা করেছেন আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি যে পরীক্ষা নিয়ে তিনি পড়াশোনার পাশাপাশিও তিনি অন্য পরীক্ষার যে অনেকগুলো অ্যাসপেক্ট আছে other than শুধু পড়াশোনা, সেগুলাও উনি চিন্তা করতেছেন। এটা তার একটা পজিটিভ দিক। এটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত। অন্যদিকে হ্যাঁ, আপনারা এটাকে অ্যাপ্রিশিয়েট নাও করতে পারেন। কারণ উনি আপনার একজন কম্পিটিটর, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলব যে পরীক্ষার এই অ্যাসপেক্ট গুলা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে পরীক্ষার হলে কি দাগাবেন? এটা নিয়ে আমাদের পরবর্তী স্পিকার যারা কিভাবে দাগাবেন তারা বিস্তারিত বলবেন, আমি আর বলব না। তবে একটা কথা বলি যে এটাও আপনার ইন্ডিভিজুয়াল একটা ডিসিশন থাকতে হবে। কেউ একজন বলল যে আপনি বাংলা দিয়ে শুরু করেন। এখন সবাই তাই বলে কি ৪০,০০০ পরীক্ষার্থী বাংলা দিয়ে শুরু করবে? না। আপনার বাংলা হয়তো সবার লাস্টে। কারণ সেট কিন্তু আলাদা থাকে। কারণ আপনি কি একদম ১৯০ থেকে শুরু করবেন? ওই বাংলা দিয়ে শুরু করার জন্য? না, আপনার শুরু যদি বাংলাদেশ দিয়ে হয়, আপনি অ নাইলে কি হয়? সিরিয়াল ব্রেক করলে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন গুলা এলোমেলো হয়ে যায়। পরে কোন কোয়েশ্চেনটা আপনি গ্যাপ রেখে এসেছেন যে পরে দাগাবো ওইটা আর খুঁজেই পাওয়া যায় না। তো সুতরাং একটা সিরিয়ালিটি রাখতে হবে। হয় আপনি মেডিকেল পার্ট দিয়ে শুরু করেন অথবা জেনারেল পার্ট দিয়ে শুরু করেন। কিন্তু একটা সিরিয়ালিটি একটা মেইনটেইন করার চেষ্টা করুন। আনলেস যদি না আপনার ম্যাথ দিয়ে শুরু হয়। আমি ম্যাথ দিয়ে শুরু করতে সবসময় ডিসকারেজ করি। কারণ ম্যাথে দেখা যায় যে একটা সময়ের প্রয়োজন হয়। ম্যাথ যে অনেক কঠিন আসে ব্যাপারটা মোটেও এমন না। অনেক ম্যাথই খুব সহজ আসে। কিন্তু ম্যাথ করতে গেলে একটা সময় নষ্ট হয়। পরবর্তীতে দেখা যায় যে আরেকটা কোয়েশ্চেন এর জন্য সময় কিন্তু কমে যায়। এজন্য আমি বলব যে হ্যাঁ, আপনি
অ্যাবসোলিউট কোনো সিরিয়াল নাই যে বাংলা দিয়েই শুরু করতে হবে বা ইংলিশ দিয়েই শুরু করতে হবে। আপনি আপনার সেটে কোনটা আগে সে অনুযায়ী আপনি শুরু করতে পারেন। হয় মেডিকেল পার্ট দিয়ে অথবা জেনারেল পার্ট দিয়ে আপনার ইচ্ছা। তবে ম্যাথটা শুরুতে না করাটাই ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাকি স্পিকাররা কি বলে দেখবেন। আরেকটা হচ্ছে যে কয়টা কোয়েশ্চেন দাগাবো? এখানেও বাকি স্পিকাররা আরো সুন্দর, সুন্দর কথা বলবেন। তবে আমি মনে করি যে এইটা কোন রিজিড যে আমি এতটাই দাগাবো, এটা নিয়ে আপনি পরীক্ষার হলে কখনো ঢুকবেন না। ঢুকলে ধরা খেয়ে যেতে পারেন। কারণ কোয়েশ্চেন কিরকম হবে আমরা কিন্তু কেউ জানি না। কোয়েশ্চেন অনেক সহজও হইতে পারে, আবার অনেক কঠিনও হইতে পারে। এখন সহজ কোয়েশ্চেনের সংজ্ঞা কি? আমি বললাম সহজ, আপনি বললেন যে কঠিন। এটা তো পারসন টু পারসন ভ্যারি করতে পারে। আসলে সহজ কোয়েশ্চেন বলতে আমি বুঝি যেটার অপশন সহজ। অনেক সময় হয় কি যে কোয়েশ্চেন খুব কঠিন কিন্তু অপশন গুলো এত সহজ যে আপনি চাইলে ৩ টা অপশনকে এক্সক্লুড করে দিতে পারবেন। যে ঠিক আছে এটা আমার কমন পড়ে নাই কিন্তু আমি কোয়েশ্চেন দেখেই বুঝতেছি এই ৩ টা হবে না। তাইলে ৪ নাম্বারটাই অ্যান্সার, ডি অ্যান্সার। তাহলে এইটাকেই আমি সহজ কোয়েশ্চেন বলি যে অপশন সহজ। আবার অনেক সময় হয় কি কোয়েশ্চেন সহজ আপনার কমনই পড়ছে কিন্তু ২ টা অপশন এরকম একদম আইডেন্টিক্যাল যে এই ২ টার মধ্যে যে কোনটা আপনি বুঝতেছেন না। তখন একটা দাগাইলে কিন্তু আপনার 50-50 চান্স। এটা কিন্তু কঠিন কোয়েশ্চেন। মানে সেই কোয়েশ্চেনটাই সহজ যেটার অপশন সহজ। সেই কোয়েশ্চেনটাই কঠিন যেটার অপশন কঠিন। এখন পরীক্ষার কোয়েশ্চেন যদি সহজ হয় আরেকটা কথা মনে রাখবেন, যেটা আপনার কাছে সহজ সেটা সবার কাছেই সহজ। এমন না যে আপনার কাছে সহজ সবার কাছে কঠিন বা সবার কাছে সহজ আপনার কাছে কঠিন। এমনটা হওয়ার সম্ভাবনা কম। কারণ এই বিসিএস দেখবেন যে যারা দিবেন সবার প্রিপারেশন ১৯-২০ খুব ম্যাসিভ ডিফারেন্স কিন্তু থাকবে না। তো সুতরাং যেটা সহজ আপনার কাছে সেটা বুঝবেন যে সবার কাছেই সহজ। সহজ কোয়েশ্চেন হইলে কিন্তু কাটমার্ক একটু বেশি উঠতে পারে। কারণ যেটা বললাম যে অপশন যখন সহজ হয় তখন কিন্তু অনেকে কমন পড়ে নাই। কিন্তু এরকম কোয়েশ্চেনেও কিন্তু ওই যে কমন সেন্স খাটাই, খাটাই কিন্তু দেখবেন যে অনেকগুলা পেরে গেছে। তখন কিন্তু কাটমার্ক বেড়ে যাবে। তখন আপনাকে একটু বেশি দাগাইতেই হবে। আবার যেইবার কোয়েশ্চেন কঠিন আসবে মানে কি অপশন কঠিন। পাড়া কোট পাড়া কোয়েশ্চেনেও দেখবেন যে ২ টা অপশনের মধ্যে আপনি কনফিউজড করে থাকেন। তো সুতরাং আপনি কয়টা দাগাবেন এটা যদি আপনি রিজিড থাকেন যে পরীক্ষা হলে ঢোকার আগেই আপনি ফিক্সড যে আমি ১২০ টাই দাগাবো। তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা আপনাকে অবশ্যই কোয়েশ্চেন দেখে আপনাকে ডিসাইড করতে হবে। যদি কোয়েশ্চেনটা সহজ মনে হয় একটু বেশির দিকে দাগাবেন। একটা রেঞ্জ থাকবে আপনার। রিজিড থাকবে না, একটা রেঞ্জ থাকবে। সহজ হইলে একটু আপার লিমিটে দাগাবেন। যদি কোয়েশ্চেনটা কঠিন মনে হয় একটু লোয়ার রেঞ্জে দাগাবেন। লোয়ার লিমিটে দাগাবেন। তবে মিনিমাম আপনার একটা রেঞ্জ থাকবে। তো যেটা বললাম যে একদম কারো কথা শুনে অন্ধভাবে ওটা ফলো করার প্রয়োজন নাই। নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা খাটিয়ে আপনারা ডিসিশন নিবেন। তারপরেও আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যারা অলরেডি এই বিসিএস এর এই কঠিন পরীক্ষার প্রত্যেকটা ধাপ সফলভাবে অতিক্রম করেছেন। এরকম বেশ কয়েকজন আজকে আমাদের সাথে আছেন। তাদের কাছ থেকে আমরা বিস্তারিত গাইডলাইন শুনবো সামনের ৩ দিনের পরীক্ষার আগের রাতের এবং পরীক্ষা হলের সময়টুকু আপনারা কিভাবে পার করবেন স্টেপ বাই স্টেপ বিস্তারিত আমরা শুনবো। তো ১ম এই আমি হচ্ছে আমন্ত্রণ জানাবো আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের অন্যতম অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর আব্দুল্লাহ আলামিন সোহান ভাইকে। তিনি ৩৯তম বিসিএস হেলথ ক্যাডারের একজন সম্মানিত সদস্য এবং আপনাদের সবার একটা পরিচিত মুখ। তার কাছ থেকে আমরা আগামী ৩ দিন পরীক্ষার আগের রাত এবং পরীক্ষা হলে আমাদের করণীয় সম্পর্কে একটা দিক নির্দেশনা, সুন্দর দিক নির্দেশনা আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর আসিফ ইকবাল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা স্টুডেন্টদের বা ডক্টরদের খুবই ক্রুশিয়াল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টাকে নার্ভ ধরে রাখাটাই সবচাইতে ইম্পর্টেন্ট আমি মনে করি। আসিফ ভাই বলেছেন যে এই সময়ে মাথা ঠান্ডা রেখে, প্রস্তুতি একই কিন্তু মাথা ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এখন আমাদের করণীয় কি? আগামী যে সময়টুকু আছে ৩ দিন, এই ৩ দিনে আমরা কি করব সেটা একটা দিক নির্দেশনা প্রয়োজন। আহ এইখানে আমি পরামর্শ দিব আপনাদেরকে, খুব বেশি চাপ নেবেন না, নতুন করে কোনো কিছু পড়তে যাবেন না। পুরাতন যেগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট যে টপিকগুলো পড়েছেন সেগুলোই রিভাইজ করতে থাকুন যতটুকু সম্ভব। এখন কোনো ইম্পর্টেন্ট জিনিস যদি, খুবই ইম্পর্টেন্ট জিনিস যদি বাকি থাকে
তাহলে হয়তো একটু দেখে নিতে পারেন। তবে এখন মেইনলি যেটা করবেন, প্রিভিয়াস কোশ্চেন বলতে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন 46 থেকে 45 পর্যন্ত, এই কোশ্চেনগুলো জেনারেল পার্টের জন্য সলভ করবেন, বিশেষ করে বাংলা, ইংলিশ, ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিকের। আর মেডিকেল পার্টের জন্য আমাদের দুইটা কোশ্চেন আছে, 39 এবং 42, এই প্রশ্নগুলো একটু সলভ করে দিতে চেষ্টা করবেন। জেনেসিস বিসিএস কেয়ার থেকে বাংলামেড পাবলিকেশনের সহায়তা একটা বই বেরিয়েছে, স্ন্যাপশট। যদি পারেন এই বইটা একবার চোখ বুলিয়ে যাবেন। যদি বেশি আনকমন টপিক থাকে বা না বুঝতে প্রবলেম হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন। এটা আপনারা যেখান থেকে পড়েছেন, যেই সোর্স থেকে পড়েছেন, সেই সোর্স থেকে পড়ুন। খুব বেশি ডিটেলস পড়তে যাবেন না। একদম যেগুলো ট্রিপল স্টার, 5 স্টার, ইনফিনিটি স্টার টপিক, শুধু সেগুলোই পড়বেন। কোশ্চেন খুব বেশি কঠিন হবে না, আশা করি আমরা। কোশ্চেন ইজি হবে, তবে ইজি কোশ্চেন ভুল করা যাবে না। কোশ্চেন যদি আপনি ইজি কোশ্চেন ভুল করে কঠিন কোশ্চেন পেরে যান আর ইজি কোশ্চেন ভুল করেন, তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। এখন সহজ প্রশ্নগুলো ভুল করা যাবে না, মূল কথা হলো এটা। এখন আমার কথা হচ্ছে পরীক্ষার, আপনারা জানেন যে পরীক্ষার দিনের গুরুত্ব পরীক্ষার আগের রাত্রের গুরুত্ব অনেক বেশি। অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘুম পরীক্ষার আগে প্রয়োজন। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘন্টা ঘুম প্রয়োজন আমি মনে করি। এই পরীক্ষার আগে রাত্রে খুব বেশি প্রেশার নেবেন না, খুব বেশি রাত জাগবেন না, 2টা 3টা পর্যন্ত জাগবেন, এটা ফলাফল খারাপ হবে। চেষ্টা করবেন 12টার আগেই ঘুমিয়ে যাওয়ার জন্য। এবং পরীক্ষার আগের রাত্রেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলো গুছিয়ে রাখবেন, যেমন কলম, 2-3টা কলম, মিনিমাম 2-3টা কলম আপনি নেবেন, এবং কোন কলম দিয়ে আপনি দাগাবেন সেটা ফিক্সড করে যাবেন। বাজারে অনেক কলম আছে, আপনারা জানেন কোন কোন কলমগুলো ইফেক্টিভ। এই ধরনের কথাবার্তা হয়েছে, এটা আপনার পছন্দ মতো আপনি যে কলম দিয়ে প্রেফারেবল সেই কলমটাই আপনি রাখবেন। আচ্ছা, পরীক্ষার দিন সকালে আপনারা জানেন যে সকালে অনেক জ্যাম হবে। এরকমও দৃষ্টান্ত আছে যে পরীক্ষার সময়ের পূর্বে পৌঁছে না যাওয়ার কারণে পিএসসি কর্তৃপক্ষ গেট লাগাই দিছে এবং হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই বা ঢুকতে পারে না, এরকম দৃষ্টান্ত আছে। বলা হয়েছে 9টা 30 মিনিটের পূর্বেই, 9টা 30 মিনিটের মধ্যে বা 9টা 30 মিনিটে ফটক লাগিয়ে দেওয়া হবে। এই জন্য অবশ্যই আপনারা সময় হাতে রেখে পরীক্ষার হলে বেরোবেন। যাদের সিট দূরে বাসা থেকে, তাদেরকে আরো আগেই এই বিষয়টা সচেতন থাকতে হবে। মিনিমাম 1-1.5 ঘন্টা আগে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন। এরপরে পরীক্ষার হলে ঢোকার পূর্বেই বা ঢুকেই, পরীক্ষার হলে ঢুকেই আপনি বা আপনারা চেষ্টা করবেন যে আপনার সিট ঠিক মতো আছে কিনা, আপনি স্টেবল হতে চেষ্টা করেন। পরীক্ষার এনভায়রনমেন্টের সাথে আপনার যেন অ্যাডজাস্টমেন্ট হয় সেইভাবে সেটা করতে চেষ্টা করবেন। মনে রাখবেন এটা খুবই কম্পিটিটিভ এক্সাম। এক্ষেত্রে আপনি অন্য কারো কাছ থেকে বা পাশের জনের কাছ থেকে খুব বেশি হেল্প আশা করাটা খুব বেশি যৌক্তিক বা খুব বেশি উচিত হবে না আমি মনে করি। আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি দাগাবেন। এখন আপনারা জানেন এই পরীক্ষাটা একটু স্পেশাল বিসিএস, এটার প্যাটার্নও আলাদা, একটু সবকিছু একটু আলাদা। আপনাকে একটা ওয়েমার শিট দিবে, প্রথমে ওয়েমার শিটটা আপনি পূরণ করবেন। এই ওয়েমার শিটে আপনার নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনার একটা সিগনেচার থাকবে এবং আপনার জেলার নামটা লিখতে হবে। বিগত বিসিএস গুলোতে যেটা হয়েছে আর কি। এখানে অবশ্যই একটা সেট থাকবে, এই সেট কোডটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আপনার কোশ্চেনের একটা সেট আছে, যেমন ABCD 4টা সেট, অথবা ক খ, সম্ভবত ABCD থাকে, আবার ক খ গ ঘ সেট থাকতে পারে। যে কোনো একটা সেট থাকবে, এই সেটটা পূরণ করবেন। এই পরীক্ষায় 2টা প্রশ্ন দিবে আপনাকে, জেনারেল পার্টের জন্য 1 থেকে 100, মেডিকেল পার্টের জন্য 101 থেকে 200। এই 2টা প্রশ্নের কালার হবে সেম। যেমন আপনার যদি সাদা রঙের প্রশ্ন দেয় জেনারেল পার্ট, তাহলে মেডিকেল পার্টের প্রশ্নটাও সাদা হবে। এটাই বলেছে। ওএমআর শিট একটাই হবে, প্রশ্ন হবে 2টা। আচ্ছা, এখন এটা আপনি নিশ্চিত হয়ে নেবেন যে সবগুলো কোশ্চেন আছে কিনা। পরীক্ষার অনেক সময় দেখা যায় যে কোশ্চেন মিসিং থাকতে পারে, সব পুরোটা প্রশ্ন আসে নাই। 1 থেকে 100 এবং 101 থেকে 200 প্রশ্ন আছে কিনা এটা আপনি অবশ্যই দেখে নেবেন। পরীক্ষার কোশ্চেনে প্যাটার্ন থাকে, এটা ABCD থাকে না নর্মালি বিসিএস পরীক্ষায়, ক খ গ ঘ এরকম অপশন থাকে। এখন অপশনগুলো ক, খ, গ, ঘ, উপরে ক খ, নিচে গ ঘ, এরকম প্যাটার্নে হয় বেশি। আবার 35তম বিসিএস এ হয়েছিল ক, উপরে ক, নিচে খ,
আবার তার উপরের ডান পাশে ক, গ, তার একদম নিচে ঘ, এই প্যাটার্নও হইতে পারে, তবে পসিবিলিটি কম। নর্মালি ক খ গ ঘ এরকম হবে, ক খ গ ঘ এই প্যাটার্নে হবে। আপনি এটা ফলো করবেন, এটা দেখে নিতে হবে। এরপরে টাইম ম্যানেজমেন্ট এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 200 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা। প্রতিটা প্রশ্নের জন্য আপনি আপনি যদি একটা প্রশ্নের জন্য কত মিনিট টাইম পাবেন, সেটা হচ্ছে 0.6 মিনিট টাইম পাবেন। এখন এই টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে আসিফ ভাই বললেন যে আপনি আসলে কোন জিনিসটা দাগাবেন। এটা হয়তো আপনার স্ট্রং জোন থাকতে পারে, যেমন মেডিকেল পার্ট আপনার স্ট্রং জোন হইতে পারে, আপনি মেডিকেল পার্টে আপনি শুরু করতে পারেন বা শুরু করতে চান, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বা যারা আগে থেকে ফিক্সড প্রিফিক্সড যে আমি মেডিকেল পার্ট বা আমি আমার স্ট্রং জোনটাই আগে দেখাবো, সেটা আলাদা। তবে নর্মালি আপনারা শুরু করবেন, সিরিয়ালি শুরু করতে চেষ্টা করবেন। ও, এখন কিছু বিষয় আছে। নর্মালি যে জেনারেল পার্টের জেনারেল যে বিসিএস গুলো, এই বিসিএস গুলোতে আপনার কোশ্চেন গুলো খুব সুন্দর চমৎকার ভাবে থাকে। একদম ধরেন বাংলা অথবা ইংলিশ যে প্রশ্ন শুরু করুক, সিরিয়ালি 1 থেকে 35 ইংলিশ থাকে। তারপরে হচ্ছে ধরেন আন্তর্জাতিক 20টা প্রশ্ন একদম সিরিয়ালি থাকে, মানে সেট একদম থাকে এরকম। মানে কিন্তু স্পেশাল 39 এবং 42 বিসিএস দুটাতেই আপনার কোশ্চেন গুলো একটু শাফলিং করে, যেমন প্রথমেই ধরেন ম্যাথ, তারপরে বাংলা, তারপরে ইংলিশ, এরপরে আন্তর্জাতিক বা হচ্ছে বাংলাদেশ, এই টাইপের এইভাবে মিক্সড করে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি। আর যদি না আসে, ধরেন প্রথমে অংশে বাংলা আসলো 20টা, হ্যাঁ 20টাই তো, তারপরে হচ্ছে ইংলিশ 20টা, এরকম আসতে পারে, পসিবিলিটি কম। আমরা ধরেই নিব শাফলিং করে আসবে। এখন প্রথম প্রশ্ন ম্যাথ দিয়ে শুরু করলো, তারপরে প্রশ্ন বাংলা। আপনি চেষ্টা করবেন ম্যাথগুলো, যদি এভাবে থাকে, ম্যাথগুলো আসলে মানে পরে, পরে একদম শেষে আনসার করাটাই বেটার। কারণ ম্যাথে টাইম কিল হয়, একটা ম্যাথ করতে গিয়ে দেখা গেলো আপনার 1 মিনিট 2 মিনিট লেগে গেল, এবং ম্যাথটা মিললো না প্রথমেই, বা একদম ফার্স্ট আওয়ারে, এই ফার্স্ট টাইমে এই ঘটনাগুলো ঘটলো। তাহলে দেখা যাবে যে আপনার কিছুটা কনফিডেন্স কমে যাবে, এবং আপনি কিছুটা মানে আপনার মধ্যে অস্থিরতা অনুভব করতে পারেন। আমি মনে করি এই জন্য ম্যাথগুলো অবশ্যই আপনারা পরে আনসার করতে চেষ্টা করবেন। এখন যেটা বলার কথা সেটা হচ্ছে, প্রথমেই আপনি চেষ্টা করবেন 1 ঘন্টার মধ্যে, ফার্স্ট 1 আওয়ার অথবা 1 আওয়ার 10 মিনিটসের মধ্যে আপনি বা আপনারা জেনারেল পার্ট এবং মেডিকেল পার্টের সবগুলো কোশ্চেন যেগুলো আপনি মোটামুটি কনফার্ম, 90 থেকে 100% কনফার্ম, এগুলো দাগাবেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার পরামর্শ, এটা একটু ডিফার করতে পারে, তবে আমার পরামর্শ এটাই যে আপনি ফার্স্ট টাইমে দাগাবেন হচ্ছে প্রথম, মানে 100% কনফার্ম অথবা 90% কনফার্ম, মানে আপনি একদম কনফার্ম যে এটাই ঠিক, এইগুলো আপনি দাগাবেন। খুব স্পিডে দাগাবেন, খুব সুইফটলি দাগাবেন। এখানে টাইম কিল করা যাবে না। যেই প্রশ্নে আপনি কনফিউজড, বা আপনার একটু কনফিউশন আছে, বা মনে করেন আগে পড়েছেন কিন্তু এখন ভুলে গেছেন, ওগুলো আপনি পরের সিরিয়ালে রাখেন। ম্যাথ তো পরে সিলেরা রাখবেনই। ম্যাথগুলো যদি কোশ্চেন আলাদাভাবে আলাদাভাবে একদম সাজানো না থাকে, যে এই এই প্রথম এই এই 1 থেকে 10 বা 30 থেকে 40, 31 থেকে 40 এই পর্যন্ত ম্যাথ, আর 71 থেকে 80 এই পর্যন্ত মেন্টাল এবিলিটি, এইভাবে যদি আলাদাভাবে সাজানো থাকে তাহলে তো আলাদা কথা। আর যদি আলাদাভাবে না থাকে, তাহলে ওই ম্যাথ এবং মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন, যেগুলো যেগুলো আপনার যা আপনি পরে আনসার করতে পারেন। এখন যেটা বলতেছিলাম, প্রথম 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে চেষ্টা করবেন ম্যাথ এবং মেন্টাল এবিলিটি ব্যতীত মেডিকেল পার্ট এবং জেনারেল পার্টের কোশ্চেনগুলো খুব দ্রুত আনসার করার জন্য। এরপরে আপনি যে কনফিউশন, পরের পরের স্টেপে আপনি যে কোশ্চেনগুলো কিছুটা কনফিউশন আছে, বা আপনি হচ্ছে 50-50 চান্স ছিল, আহ, পারার সম্ভাবনা আছে, এইগুলো আপনি একটু অ্যানালাইসিস করে দাগাতে চেষ্টা করবেন। তবে খুব বেশি আহ, মানে আপনি একদম কনফিডেন্ট শিওর না, বা আপনি খুব বেশি জানেন না, বা হচ্ছে আপনার জানা নাই, এই টাইপের প্রশ্ন একদম দাগাইতে যাবেন না। এই নেগেটিভ মার্কিংসটা কিন্তু খুবই, এই পরীক্ষায় দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নেগেটিভ মার্কিংস এবং আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দুইটা জিনিস আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। তাহলে যেটা বলতেছিলাম, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনাকে যেগুলো আপনি পারেন এবং যেগুলো আপনি মোটামুটি কনফার্ম, 50% 60% কনফার্ম, এগুলো দাগাবেন। আচ্ছা, এখন থার্ড স্টেপে আপনি শুরু করবেন ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। লাস্টের যে সময়টুকু আছে, আধা ঘন্টা আপনি সময় রাখবেন ম্যাথ এবং মেন্টাল এবিলিটির জন্য। সেখানে আপনি যে অঙ্কগুলো সহজেই পারবেন, যে মেন্টাল এবিলিটিগুলো সহজেই দেখেই বুঝতে পারবেন যে আমি এটা পারবো, সেগুলো আপনি আনসার করবেন। যেগুলো আপনি কনফিউজড
বা বড় ম্যাথ সেগুলো পরে করতে চেষ্টা করবেন। একদম শেষে যদি কিছু সময় পান আবার আর একবার চোখ বলবেন। আপনি চেষ্টা করবেন 3 বার আপনাকে 3 রাউন্ড দিতে, এই পুরো কোশ্চেনটা 3 বার রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে ম্যাথ, এবং ফোর্থ রাউন্ড যদি সময় পান তাহলে আপনি দেখে নিতে চেষ্টা করবেন যে আমি আরো কিছু বাকি গেল কিনা। এখন ম্যাথ এবং মেন্টাল এবিলিটিটা আমি শেষে করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার মেডিকেল পার্ট এবং জেনারেল পার্টের কোনো প্রশ্ন বাদ দেওয়ার জন্য দুঃখ না হয়, বা আপনার কোনো আহ, আহ, কি বলে এটাকে, হুম, কোনো, আপনি এর জন্য কোনো দুঃখিত না হন যে আমি সময় ম্যাথ বা এই সময় লসের কারণে আমি একটা জানা প্রশ্ন বা আমি হচ্ছে সময় দিতে পারি নাই। এটাই হচ্ছে উদ্দেশ্য। আপনি একদম আপনার সামর্থ্যের সবটুকু মেডিকেল এবং জেনারেল পার্ট কোশ্চেন আনসার করার পরেই আপনি ম্যাথ এবং মেন্টাল এবিলিটি ধরবেন, এটাই আমার পরামর্শ। কিছু ব্যতিক্রম থাকতে পারে, আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকতে পারে, সেটা আলাদা বিষয়। এখন পরীক্ষার হলে কয়টা দাগবো এটা আসিফ ভাই বলেছেন। আপনি ধরেন কয়টা দাগাবেন এটা কিন্তু ফিক্স না। কাট মার্কস কত হবে এটাও ফিক্স না। কাট মার্কসটা নির্ভর করে হচ্ছে পরীক্ষার্থীরা কেমন নাম্বার পরীক্ষা দিয়েছে সেটার উপর, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরীক্ষার প্রশ্নটা কেমন। 3 নাম্বার হচ্ছে পরীক্ষার কতজন টিকাবে তার উপর। আগে থেকে বলা যায় না যে, আগে থেকে ঠিক করে না যে এই পরীক্ষায় আমার কাট মার্কস হবে 100, বা এই পরীক্ষায় কাট মার্কস হবে 110, বা এই পরীক্ষায় কাট মার্কস হবে 95। এটা আগেই ঠিক করে না। ঠিক করে হচ্ছে, সবার আগে ঠিক করে হচ্ছে কতজন টিকাবে। 2700 জন ক্যাডার নিয়োগ হবে, এর জন্য নিয়ম অনুযায়ী 2 থেকে 3 গুণ, 3 গুণ আমাদের টিকানোর কথা। হয়তো আরো কম টিকাবে, হয়তো ধরলাম 5000 প্লাস বা 6000-এর মতো টিকাবে। এই 6000 জন টিকানোর জন্য কাটমার্কসটা কত হবে এটা নির্ভর করবে তাদের ডাটা, যে এই 6000 জনের মধ্যে, প্রথম 6000 জনের মধ্যে কারা আছে, সেই নাম্বারটা লাস্ট কত, সেই নাম্বারটা লাস্ট হচ্ছে 97, এমন হইতে পারে। তাহলে ওই 97 কাটমার্কস তো প্রকাশ করে না, এবং নাম মার্কিংসও প্রকাশ করে না। সুতরাং এটা নিয়ে খুব বেশি ইয়ে করার প্রয়োজন নাই। তাহলে আপনার উদ্দেশ্য হবে, আপনার উদ্দেশ্য, আপনি কখনো এইভাবে চিন্তা করবেন না যে পরীক্ষার্থী তো 2700, 2700 জনের মধ্যে কি আমি থাকবো। এইটা আপনি চিন্তা করবেন না। এটা চিন্তা করলে আপনি ডিমোরালাইজড হবেন। আপনি চিন্তা করবেন আমাকে পেতে হবে 110 বা 120, এভাবে চিন্তা করবেন, মানে পজিটিভলি চিন্তা করবেন। তাহলে তো অটোমেটিক আপনি থাকবেন। উল্টা চিন্তা করলে একটু ঝামেলা আছে। আচ্ছা, এরপরে যেটা পরামর্শ সেটা হলো কয়টা দাগাবেন এটা হচ্ছে নির্ভর করে প্রশ্নের উপরে। আপনি আগে থেকে প্রিফিক্সড হইতে পারবেন না যে আমি কয়টা দাগাবো। তারপরেও আপনার একটা টাইম, একটা নির্দিষ্ট একটা রেঞ্জ থাকবে। এই রেঞ্জটা যদি আমি বলি, তাহলে আপনি মনে করেন আপনার পরীক্ষায় কোশ্চেন দেখাতে হবে 140 প্লাস, 140 থেকে 150-এর মধ্যে থাকাটা স্ট্যান্ডার্ড। 130-এর নিচে নামাটা খুব বেশি রিস্কি জোনে হয়ে যাবে, কারণ কিছু ভুল হবেই আপনার। এটা আমি ইন জেনারেল বললাম, এটা নাও হইতে পারে। মানে ওভারঅল একটা আইডিয়া দিলাম যে এই টাইপের, এইভাবে প্রশ্ন দাগাতে হইতে পারে, যত প্রশ্ন কঠিনই হোক আর সহজই হোক। এখন আপনার পরীক্ষায় আপনার যদি প্রিপারেশন মোটামুটি নেওয়া থাকে, তাহলে আপনি বুঝবেন প্রশ্ন কঠিন হয়েছে না কঠিন হয়ে সহজ হয়েছে বা স্ট্যান্ডার্ড হয়েছে। দেখেন আপনি কোশ্চেন, আপনি হচ্ছে কি, দেখা গেলো আপনি ফার্স্ট টাইমে দাগাইতে পারেন 90টার বেশি, আপনি দাগাইতে পারেন নাই ম্যাথ ব্যতীত। জেনারেল মেডিকেল মিলে আমি 90টা দাগিয়েছেন। এরপরে আপনি দাগালেন আরো, সেকেন্ড লাইনে, সেকেন্ড টাইমে বা সেকেন্ড স্টেপে আরো ধরেন আরো উম, কয়টা দাগালেন, আরো 30টা বা 40টা আপনি দাগালেন চিন্তা ভাবনা করে। ঠিক আছে, এরপরে আমি ম্যাথ দাগালেন। এইভাবে আপনি আগাইতে হবে। এখন দেখা গেলো আপনি, কি হলো, আপনি হচ্ছে ফার্স্ট টাইমে অনেক ভালো দাগিয়ে ফেলেছেন, 120টার অধিক দাগিয়েছেন। তার মনে করেন আপনি একটা সেফ জোনে আছেন। আমাকে একটু আমাকে একটু এই সময় একটু পদক্ষেপ নিতে হবে, একটু ধীরে বা একটু সাবধানতার সাথে আমাকে নেক্সট গুলো দাগাতে হবে, যাতে আমার মাইনাস মার্কিংটা কম হয়। তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন পরের যে অংশগুলো আপনি সাবধানে দাগাবেন। আপনার তো অটোমেটিক 150টা দাগানো হয়ে যাবে, যেহেতু আপনি ফার্স্ট টাইমে 120টা দাগিয়েছেন। এই জন্য আমি মনে করি, আর যদি মনে করেন আপনার আপনার সর্বোচ্চটা দিয়েও আপনি 100 কোনো রকম 130-এর বেশি যেতে পারছেন না, আর বাকিগুলো আপনি জানেন না, বা আপনার আর বাকি কোনো প্রশ্নেই আপনার আমার জানা নাই, তো আপনি দাগাবেন না কিন্তু কোনোভাবেই। আপনি হচ্ছে যেটা সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই, বিন্দুমাত্র ধারণাই নাই, এই জাতীয় প্রশ্ন আপনি দাগাতে যাবেন না। মোটামুটি ধারণা আছে, আপনি অ্যাজাম্পশন করতে পারতেছেন এটা হওয়ার পসিবিলিটি আছে, আমি পড়েছি কোথাও, এই টাইপের প্রশ্ন আপনি দাগাতে পারেন। অবশ্যই দাগাতে হবে, কিছু রিস্ক নিতেই হবে এখানে। আপনি কিছু রিস্ক, 50-50 রিস্ক নিতেই হবে, এটা মনে রাখতে হবে। নো রিস্ক নো গেইন, তবে খুব বেশি রিস্ক আমার নেওয়া যাবে না।
অতিরিক্ত দাগিয়ে আসা যাবে না আমার জানার বাইরে। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আমাদের যেটা কথা সেটা হচ্ছে উম, আচ্ছা, মোটামুটি সবই বলা হয়েছে আপনার। যেটা বলেছিলাম মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট, এইটা হচ্ছে এই সময়ের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বেন। পরীক্ষার হলের কথা তো বলেছি, এখন যেটা পরামর্শ প্রিপারেশন নেওয়ার জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো শুধুমাত্র সেগুলোই দেখেন, প্রিভিয়াস কোশ্চেনগুলো বারবার সলভ করতে চেষ্টা করেন। আর হচ্ছে নেগেটিভ মার্কিংসটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর। এই নেগেটিভ মার্কিংসটা কোনোভাবেই যেন আপনার 15-এর উপরে না উঠে সেই চেষ্টা করতে থাকেন। মানে 30টার বেশি ভুল আপনি করেন না। 30টা ভুল করলে 30টা তো যাবেই, 30-এর সাথে আরো কত, প্রত্যেকটার জন্য 0.5, 0.5, তাহলে আরো 15 মার্কস। যখন আপনি 40টা ভুল করবেন আপনার মাইনাস মার্কিং চলে যাবে হচ্ছে মাইনাস মার্কিং আরো 20, মানে আপনার -60 মার্কস নেগেটিভ। 30টা ভুল করলে 45, দেখেন অনেক ফারাক আছে। আপনার নেগেটিভ মার্কিংসটা যেন 15 থেকে 20-এর মধ্যে থাকে সর্বোচ্চ, এইটা একটু এনশিওর করতে চেষ্টা করবেন। এই জন্য আপনার মাইনাস মার্কিংটাকে বাদ দেওয়ার জন্য বা মাইনাস মার্কিংটাকে কমানোর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনার কনফিডেন্স আছে যেগুলো সেগুলো দেখাবেন। এখন যদি আমি বলি মাইনাস মার্কিং কমানোর জন্য এখন আপনি হচ্ছে অনেক বেশি রিভিশন দেন, অনেক বেশি পড়েন, এখন কি সম্ভব? তো সম্ভব না। তাহলে আপনার যতটুকু যুদ্ধক্ষেত্রের জন্য আপনি যতটুকু প্রস্তুতি নিছেন এর মধ্যেই তো আপনাকে যেতে হবে, এর মধ্যে দিয়ে আপনাকে পার হইতে হবে। সবার কিন্তু প্রিপারেশন মোটামুটি কন্ডিশন কিন্তু খুব বেশি মানে একই। কেউ কেউ আছে যারা হচ্ছে মেডিকেল জেনারেল পার্টের প্রিপারেশন আগে ভালো মতো নেওয়া আছে, ইভেন মেডিকেল পার্টের প্রিপারেশন নেওয়া আছে, এরকম পার্সেন্টেজ কম। আবার কারো কারো আছে যে হ্যাঁ, যে শুধু একটা যে মেডিকেল পার্টে খুব ভালো প্রিপারেশন নেওয়া আছে, এরকম কিছু আছে। কারো আছে জেনারেল পার্টে ভালো, দুইটা পার্টেই ভালো মতো প্রিপারেশন নেওয়া, এই পার্সেন্টেজটা কম। আবার কেউ কেউ আছে একদম নতুন, দুইটাই জেনারেল দুইটাই মেডিকেল পড়তেছেন, ইন্টার্নি করতেছেন, এরাও কিন্তু ক্যাডার হবেন, অনেকেই হবেন। সুতরাং এটার জন্য ম্যান্ডেটরি না যে আমি পার্ট 1 পরীক্ষা বা হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা পাশ করেছি বা আগের বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করেছি কিনা। অনেকেই ডি নোভো পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করবেন এবং ক্যাডার হবেন ইনশাল্লাহ। তাদের ক্ষেত্রে কি? সুতরাং আপনার যেটা বলতে চেয়েছিলাম নেগেটিভ মার্কসিংস এর জন্য আপনাকে এখন রিভিশন দিতে হবে অনেকটা। না আপনারা, আমি আবার বলতেছি যে নতুন কোনো কিছু খুব বেশি পড়বেন না, শুধুমাত্র যেগুলো আগে পড়েছেন যে সোর্স থেকে পড়েছেন সেখান থেকে পড়তে চেষ্টা করুন। পাশাপাশি যদি ইম্পর্টেন্ট কিছু টপিক আপনার বাদ থেকে থাকে, যেমন আপনি বাংলাদেশের সংবিধান এখনো পড়েন নাই, কিন্তু এটা পড়ে যেতে হবে। এখন অনেক কিছু আছে যেগুলো আমি এখন ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি পরীক্ষা আসবে কি আসবে না আমি জানি না। যেমন বোঝাই যায় যে বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, বোঝাই যায় যে হচ্ছে বাংলাদেশের, আপনি যদি ধরেন যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এটা আমি কখনো পড়ি নাই, হ্যাঁ, কিন্তু এইটা থেকে প্রশ্ন আসবেই, তাহলে এটা একটু দেখে যান। এখন অনেক কিছু আছে যেগুলো আমি অজানা, এটা আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নেই, সেগুলো না পড়লেও আমি মনে করি চলবে। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম মাইনাস মার্কিংস এর জন্য অবশ্যই যে কমানোর জন্য আপনি যেগুলো কনফিডেন্স সেগুলো আগে দেখাবেন, তারপরে মোটামুটি আপনি কনফিডেন্স যে 50-50 কনফার্ম সেগুলো দেখবেন, এর বেশি আপনি দেখাতে যাবেন না, খুব বেশি আপনি দেখাতে যাবেন না। এটাই আমার পরামর্শ। আর ওএমআর এ অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো মতো ফর্ম ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই ভাইটাল, পূরণ করবেন ঠান্ডা মাথায়, এবং সেট কোডটা যেন পূরণ থাকে আপনার। এতটুকুই। আল্লাহর উপর ভরসা রাখেন, দোয়া করেন, এবং নার্ভটাকে ধরে রাখেন। এই সময় যেটা প্রয়োজন মাথা ঠান্ডা রাখা। সব কিছু পড়ে যেতে পারবেন না, সবকিছু পড়া জীবনেও শেষও হবে না, কিয়ামত পর্যন্ত আপনি পড়লেও পড়া আর কি শেষ হবে না। কিন্তু এই যতটুকু পড়েছেন এই ততটুকুর মধ্যে যদি আপনি ইনপুট আউটপুট দিতে পারেন এবং জানা জিনিস যদি ভুল না করেন, ইনশাল্লাহ আপনার চান্স হবে, পিলি পাস হবে, ইনশাল্লাহ আপনি ক্যাডার হবেন। তো এই প্রত্যাশায় সকলের জন্য দোয়া। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জেনেসিসের মেন্টর, জেনেসিসের সহযোগী, বিসিএস কেয়ারের ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন রাজু ভাইকে। তিনি তিনার পরামর্শ এবং তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। রাজু ভাই। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে।
আচ্ছা, জি, ধন্যবাদ ডক্টর সোহানকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আজকের এই লাইভ সেশনে আমাদের সাথে যেসব পরীক্ষার্থী ভাই বোনেরা যুক্ত আছেন, তাদের সকলকে শুভকামনা জানিয়ে আমার কথা শুরু করতেছি। তো হচ্ছে আপনাদের এই সময়টা অনেক বেশি ভাইটাল। আসলে শেষ মুহূর্তের প্রিপারেশন চলতেছে আপনাদের সকলের। তো তারপরেও আপনারা অনেকে সময় করে আমাদের এই লাইভ সেশনটাতে যুক্ত হয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে যারা আরো পরবর্তীতে দেখবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের এই সেশনটাতে রয়েছে। তো এই জন্য আপনাদের যেহেতু সময়টা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য যেসব পরামর্শ অলরেডি ডক্টর আসিফ এবং ডক্টর সোহান আপনাদেরকে দিয়েছেন, সেই ব্যাপারগুলো আমি ইনশাল্লাহ রিপিট করব না। আমি আরো কয়েকটা বিষয় এবং একটু এক্সপিরিয়েন্স জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে যেমন পরীক্ষার এখন থেকে আপনি পরীক্ষার আগের এই যে আর যে কয়েকদিন আছে এখানকার প্রিপারেশন গুলো, কোন টপিকস গুলো পড়বেন, কি পড়বেন, হ্যাঁ, তারপরে আপনাদের মাইন্ডসেট, প্রিপারেশন কিভাবে নিবেন, নেগেটিভ মার্কিংস কিভাবে কমাবেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে আমাদের শুভ ভাই আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবেন। আমি কয়েকটা বিষয় একটু শেয়ার করতে চাই বা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। যেমন হচ্ছে যে বিভিন্ন সময় দেখা গেছে বা আমাদের আগের অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এরকম হয়েছে যে আপনি কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকূল যে পরিবেশগুলো আছে এগুলোর জন্য একটু রেডি থাকতে হবে। যেমন হচ্ছে যে আপনি পরীক্ষার যে আপনার যে কাগজ কলম, কলম প্লাস হচ্ছে যে জিনিসগুলো আপনি নিয়ে যাবেন, এগুলো আগে থেকে রেডি করে রাখবেন। এগুলো হয় কি অনেক রেডি করে রাখা বা করব এরকম চিন্তা করে রাখার পরও কিন্তু পরীক্ষার সময় অনেক সময় তাড়াহুড়া বা এটা সেটার কারণে কিন্তু ভুল হয়ে যায়। তো এটা কিন্তু বারবার করে আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে যে অনেক সময় হয় কি আপনার হলটা, যেটা পরীক্ষার হলে, যেই হলে আপনার সিটটা পড়বে, ওইটা দেখা গেছে যে আপনি স্বাভাবিকভাবে যে এরকম পরীক্ষা দিয়ে অভ্যস্ত সেই রকম একদম এক্সপেক্টেড খুব ভালো মানের হল নাও পড়তে পারে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আসলে ঘাবড়ানো যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে ওই পরিবেশ পরিস্থিতির সাথে মানায় নিতে হতে পারে। এবং আপনি গিয়েই খেয়াল করবেন যে আপনার যে বেঞ্চটা আছে, হ্যাঁ, সেটাতে কোনো মানে ওবলিং আছে কিনা বা এরকম পরিস্থিতি, তাহলে আপনারা একটু পরীক্ষার হলে দ্রুত, এই জন্য আমরা যেতে বলি যাতে এই ব্যাপারগুলো একটু খেয়াল করা যায়। এটা একটু তাৎক্ষণিক আপনাকে এটার সাথে মানায় নিতে হবে বা যদি সম্ভব হয় এটাকে সমাধান করে নিতে হবে ওখানে যারা হলের ইনভিজিলেটর আছে তাদের মাধ্যমে। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা হইতে পারে, যেমন এখন কিন্তু ঝড় বৃষ্টি বা একটু চলতেছে, হ্যাঁ। তো দেখা গেছে যে পরীক্ষার হলে ইভেন লাইট দেওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট অনেক সময় আলোর ঘাটতি দেখা দেয়। তো এইটা হচ্ছে যে আপনি পরীক্ষার হলের যিনি থাকবেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করবেন যদি ইনকেস এরকম পরিস্থিতি তৈরি হয় আর কি। এরকম হয়েছে আমাদের পরীক্ষার সময়, আমরা এরকম দেখা গেছে যে পরীক্ষার কোশ্চেন দেখতে কষ্ট হচ্ছে, কারণ এখানে তার আপনি নিজের মতো করে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। পরিবেশ যেটা আপনাকে প্রোভাইড করে, হ্যাঁ, সেটার সাথে মানায় নিতে হবে। কিন্তু যদি বিশেষ পরিস্থিতি মানে বিশেষ সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা হল পরিদর্শকের সহযোগিতা নিবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের অনেকের ভিতরে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে যে আমরা যে আমাদের গ্রুপগুলোতে বা ইভেন এখনো দেখা গেছে অনেকে বলা বলি করেন যে আমি যে হলে পড়তেছি আপনার আশেপাশের উল্লঙ্কারা পরিচিত মানুষজন আছে কিনা, কোনো স্ট্র্যাটেজি আপনারা তৈরি করতে পারবেন কিনা, হ্যাঁ, একসাথে। এই ব্যাপারগুলোর ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আপনি এতদিন ধরে প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, জেনেসিসে পরীক্ষা যারা দিয়েছেন বা বাইরেও যারা প্রিপারেশন নিয়েছেন, আপনি কিন্তু অলরেডি যতটুকু প্রিপারেশন নিয়েছেন এবং এই সময়টা যেহেতু খুবই কম মানে খুবই অল্প সময় পাওয়া যায় প্রত্যেকটা কোশ্চেনের জন্য, আপনি যেই প্রিপারেশন নিছেন সেইটাই আসলে আপনি প্রপারলি আউটপুট দিতে আপনাকে অনেক বেগ পেতে হবে, হ্যাঁ, যদি না আপনি প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা না করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি চারপাশে কাউকে আসলে কারো কাছ থেকে দেখবেন, শুনবেন বা আমরা আ সহযোগিতা নিবেন। এইটা আসলে খুব বেশি কঠিন। এইজন্য আমি বলব আপনাদেরকে, এইভাবে বলি যে আসলে ওই জিনিসটা আপনি করবেন এটা মাথা থেকেই ঝেড়ে ফেলে দেন। আপনি যাবেন, আপনার টেনশন থাকবে আমি কিভাবে আ ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত সবগুলা কোয়েশ্চেন সঠিকভাবে আমার নলেজের আলোকে দাগায় আসতে পারি। এইটাই হচ্ছে আপনার একমাত্র টার্গেট পরীক্ষার দিনের। পরীক্ষা শেষ হওয়া শেষ মুহূর্ত পর্যন্ত ওইটাই শুধু আপনার চিন্তা, ওইটাই শুধু আপনার ফিকির থাকবে। আর অন্য কোনো কে কি করলো, কে কেমন পড়লো, কি অবস্থা, হ্যাঁ? কারো কাছ থেকে আমি হেল্প নিতে পারবো কিনা, এগুলো একেবারেই চিন্তা করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওএমআর এর ব্যাপারটা আমরা বারবার করে বলতেছি, রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম, এগুলো একটু আপনারা ঠিক মতো পূরণ করবেন। তবে একটা বিষয় হয় কি, আমরা অনেক সময় অনেক খেয়াল করার পরেও, কারণ পরীক্ষার হলে আমরা যেটাকে বলি যে মানে অতি মনোযোগের কারণে অনেক সময় হয় কি আপনার পরীক্ষার সিরিয়াল যে আপনি যেই ওএমআর
নাম্বারটা দাগাচ্ছেন ওএমআর শিটে, এটা সিরিয়ালটা ব্রেক হয়ে যায়। ইভেন আপনি যদি প্রথম দিকেও ব্রেক না করেন, দেখা গেছে এটা লাস্টের দিকে ব্রেক হতে পারে, মাঝখানের দিকে ব্রেক হতে পারে। আপনি দেখা গেছে প্রথমে শুরু করছেন, হ্যাঁ, তারপরে ঠিক মতো আগাচ্ছেন, কখন যে ব্রেক হয়ে গেছে আপনি নিজেও টের পাইলেন না। এইটা কিন্তু, এটা ইভেন যদি 2-3টা কোশ্চেন হয়, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার মানে একেবারে আপনাকে নার্ভাস করে ফেলবে, এবং আপনাকে হচ্ছে যে মানে পরীক্ষা শেষ পর্যন্ত প্রপারলি দেওয়ার যে মনোবলটা, এটাকে আপনাকে ভেঙে দিবে। এই জন্য এটা আমরা বলি যে আপনি যাই পারেন, এটা যদি এইসব কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা অনেক বড় একটা দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াবে। বারবার করে খেয়াল করবেন। এটা কিভাবে? এটা আমরা বলি যে এটা হলো একমাত্র যারা বেশি বেশি পরীক্ষা দিচ্ছেন তাদের এই ধরনের সম্ভাবনাগুলো একেবারেই হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ? তো তারপরেও হইতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। এটির জন্য আমি বলি যে আ একটু পরপরই হচ্ছে যে আপনারা যে নাম্বার, ওই নাম্বার ওয়াইজ আমি সবসময় যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোয়েশ্চেন দাগানোর সময় আমি যে এটা এত নাম্বার, এত নাম্বারের ক, হ্যাঁ? তাহলে এত নাম্বার, এত নাম্বারের ক দাগাচ্ছি আমি। এটা মানে বারবার করেই আমাকে কি করা? হচ্ছে যে এটা বারবার করে চেক করা, হ্যাঁ? তো এটা এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে এখন দেখা গেছে পরীক্ষার আগে আরেকটা বিষয় বলি, আমি আমার কথা শেষ করব। সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন হচ্ছে যে আপনার আমরা যদিও বলছি ইন জেনারেল আপনাকে ইয়ে করতে হবে যে মানে খুব বেশি রাত জাগা যাবে না, রেস্ট নিয়ে যাবে। কিন্তু হবে কি, আপনার তখন নানান ধরনের টপিকস গুলো মনে আসবে। এগুলো মনে করার চেষ্টা করবেন। তখন আপনি হচ্ছে যে এটা একটু দেখে যাই, এটা একটু দেখে যাই করতে, করতে কিন্তু অনেক পরীক্ষার্থী দেখা গেছে যে না চাইলেও কিন্তু অনেক রাত হয়ে যায়। তো এটা আপনার জন্য একটা ব্যাড এফেক্ট হবে। আপনি যাই পড়ছেন, মনে না পড়ুক অসুবিধা নাই। আপনি যতটুকু টাইম, অতটুকু মানে পরীক্ষার আগের দিন যখন ঘুমাবেন আপনি নিয়ত করছেন, এর ভিতরেই ঘুমায়ে যান। আপনার যতই কিছুই মনে পড়ুক, ওগুলা আল্লাহর উপর ছেড়ে দিয়ে, সবকিছুই আল্লাহর উপর ছাড়তে হবে। কিন্তু ওগুলা এখন আর নতুন করে দেখার কোনো সুযোগ নাই। আমি পরীক্ষার আগের দিনের কথাটা বলতেছি আরকি। তো এভাবে করে আপনাকে খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে। ইনশাআল্লাহ। এইগুলা যদি আমরা যেই ব্যাপারগুলো বলেছি, এগুলো আপনারা অলরেডি অনেক কিছুই জানেন। পরীক্ষার মাধ্যমে এগুলো এপ্লাই করেছেন। কিন্তু আপনাদেরকে আবার একটু স্মরণ করায় দেওয়া। কারণ হচ্ছে যে সবকিছু জানা শোনার পরেও কিন্তু বিভিন্ন ধরনের আম আ সময় আমাদেরই পরিচিত এবং আমাদের নিজেদেরও অনেক খারাপ অভিজ্ঞতা আছে। হ্যাঁ? আ তো এই ধরনের ভুলগুলা হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একটু একটা জাস্ট ২০ সেকেন্ডে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করে শেষ করব আমার কথা। সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে আমার জেনারেল পার্টটা হচ্ছে যে স্ট্রং জোন ছিল। তো এক্ষেত্রে আমি জেনারেল পার্টটা আগে দাগাইলাম। তারপর হচ্ছে যে মেডিকেল পার্টটা হচ্ছে যে পরে দাগাইতে গিয়ে যেটা হইছে, আল্টিমেটলি আমার লাস্টে ১২-১৩ টা কোয়েশ্চেন আমি খুব ভালো রিভিশন দিতে পারি নাই। যার কারণে আমার কিন্তু ওই কোয়েশ্চেন গুলাতে আমি আসলে খুব ভালো নাম্বার তুলতে পারি নাই। হ্যাঁ? তো এটা আমার এক্সপেরিয়েন্স। তখন আমার কাছে মনে হচ্ছে ডেফিনিটলি আ মেডিকেল পার্টটা আগে দেয়ার দরকার ছিল। তো এখন এইটা কোনটা আগে দিবেন, পরে দিবেন, এগুলা নিয়ে আলোচনা হইছে। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম যে এইখানে আমার একটা স্ট্র্যাটেজিক ভুল ছিল। তাহলে এরকম করে আপনারা নিজেদের স্ট্রেংথ এবং নিজেদের ইয়ে অনুযায়ী, হ্যাঁ? মানে সুবিধা অনুযায়ী আপনারা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিটা ঠিক করে নিবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা সফলকাম হবেন। তো এই কথা বলার মাধ্যমে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আপনাদের রেজাল্টের পরে দেখা হবে আপনাদের সাথে, সকলের সাথে ইনশাআল্লাহ। জি। সোহান শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এম উম এই পর্যায়ে আমাদের অ্যা পরবর্তী স্পিকারের কাছে চলে যাব। আ এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের জেনেসিসের অ্যা সম্মানিত মেন্টর এবং হচ্ছে যে আ পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য আ ডক্টর আচ্ছা, জি, আমি কথা বলার জন্য অনুরোধ করতেছি আ আমাদের সকলের প্রিয় আ ফারদিন শাহরিয়ার শুভ ভাইকে। উনার কথা নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ৪৮তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থী সবাইকে শুভকামনা জানিয়ে আমি ফারদিন শাহরিয়ার শুভ, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত। হ্যাঁ, কথা বলা শুরু করছি। আ আপনাদের এখন অবস্থা কেমন? এই বলে আপনাদেরকে বিব্রত করব না। অবশ্যই পরীক্ষার বেশি দিন বাকি নেই। এই পাহাড় সম সিলেবাস যেটা আপনারা পড়ে আজকে এই পর্যন্ত এসেছেন। সুতরাং এখন শেষ মুহূর্তে কিভাবে আপনারা পরীক্ষার হলে কি করবেন না করবেন এই কথাগুলো ডক্টর আসিফ ইকবাল ভাইয়া, হ্যাঁ, ডক্টর সোহান ভাই আর ডক্টর রাজু ভাই অনেক সুন্দর করে বলল যে পরীক্ষার হলে কি, কি স্ট্র্যাটেজি পালন করলে আপনারা সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে, হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফলকাম হতে পারবেন। এখন এই যে
পরীক্ষাটা 18 তারিখ। এখন কিভাবে আমরা পরীক্ষাটা দিলে পরীক্ষাটা আমাদের জন্য একটু সহজ আর সুখকর হবে, এই স্ট্র্যাটেজি গুলো আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। ঠিক আছে? আমার যতগুলো প্রিলি দেওয়ার অভিজ্ঞতা, প্রিলি পাসের অভিজ্ঞতা সেখান থেকে বলব। ওকে? আমি জেনারেল পার্টটা থেকেই বেশি ডিসকাস করব। মেডিকেলটা ভাইয়ারা বলেছে অলরেডি। হ্যাঁ? সুতরাং জেনারেলটা আমি নিব। এখন ১ম এ বলি। সবার আগে একটা মাইন্ডসেট সেট করুন যে প্রশ্ন কঠিন বা সহজ ২ টাই হতে পারে। ওকে? এখন প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক, আপনাকে এটা আ উত্তরে পরীক্ষা হল থেকে বের হতে হবে। মানে খুব ভালো করে পরীক্ষাটা দিয়ে বের হতে হবে। এজন্য আপনার যে স্ট্র্যাটেজি পালন করতে হবে যে প্রশ্ন কঠিন হলে আমি একভাবে দাগাবো, আর সহজ হলে আমি একভাবে দাগাবো। যেভাবেই দাগাই আমার নাম্বারটা কাটমার্কের অনেক উপরে থাকবে এবং আমি ক্যাডার নির্বাচিত হব। শুধু কাটমার্ক পেয়ে আমি ভাইভাতে অ্যাটেন্ড করব এই মানে ধারণা পোষণ করে বা এই টার্গেট নিয়ে আমরা কেউ পরীক্ষা হলে ঢুকবো না। হ্যাঁ? আমাদেরকে কাটমার্ক থেকে একটু বেশি নাম্বারই পেতে হবে। হ্যাঁ? এবং ক্যাডার পাওয়ার মতো একটা মার্ক ক্যারি করে পরীক্ষা হল থেকে বের হতে হবে। তাহলে এখন যদি প্রশ্ন কঠিন হয়, তাহলে বুঝতে হবে যে কাটমার্কটা নিশ্চয়ই অত বেশি হবে না, একটু কম হবে। ঠিক আছে? তাহলে আপনারা ওভাবেই দাগাবেন। তখন দাগানোর স্টাইলটা এরকম হবে যে আমি খুব বেশি দাগায় ফেলতেছি না, যাতে অনেক বেশি নেগেটিভ খেয়ে কাটমার্ক তো এমনিই কম, তার থেকে বেশি আমার নাম্বার চলে যায়। হ্যাঁ? এই কাজটা করবেন। আর এখন দেখতেছেন যে না, প্রশ্ন তো কঠিন হয় নাই, অনেক সহজ হয়েছে। তখন আপনাকে নিশ্চিত থাকতে হবে যে বেশি জায়গায় না আসলে, হ্যাঁ, আপনি ভাইভাতে কল পাবেন না বা ক্যাডার হতে পারবেন না, যদি ভাইভাতে কলও পান। সুতরাং এইভাবে দাগানোর মনস্থির তৈরি করবেন। এখন একটু টাইম ম্যানেজমেন্ট এর দিকে যাই। টাইম ম্যানেজমেন্টে ১ম ৩০ মিনিট আমি একটু জেনারেল বলি। আপনারা মেডিকেলের ১০০ র জন্য ১ ঘন্টা, জেনারেল ১০০ র জন্য ১ ঘন্টা ধরি আমরা রাফলি। ওকে? এখন এটা কম বেশি হতে পারে। ঠিক আছে? এখন জেনারেল ১০০ টার আমি একটু এনালাইসিস করি, তাহলে আপনারা মেডিকেলটা ওভাবে মিলায় নিতে পারবেন। জেনারেল ১০০ র ১ম ৩০ মিনিট আপনার গেম চেঞ্জার। ১ম ৩০ মিনিট অ্যাক্সেলারেশন এর মাধ্যমে আপনি যতটুকু দাগিয়ে যাবেন, ভাববেন সেটাই আপনার মোটামুটি ভাগ্য নির্ধারণ করে দিছে যে আপনার পরবর্তী পরীক্ষা কেমন হচ্ছে। ওকে? তাহলে আপনার সবচেয়ে ভালো পারা যে জোন, সেগুলো ১ম ৩০ মিনিট আপনি দাগায় ফেলেন। তারপরে দাগান কি? মিডিয়াম যেগুলা পারেন। ওকে? ধরেন 80-20 গ্যাপ। আপনি 70% বা 80% সিউর সেগুলা দাগান। ওকে? দেন লাস্টের যে ১০ মিনিট সেখানে দাগাবেন কি? একদম মনে করেন যে 60-40, 60% আপনি সিউর, হ্যাঁ? আর 40% সিউর না। সে কি হতে পারে? সেগুলা লাস্টের ১০ মিনিট আপনি টাচ করবেন। কিন্তু আমি কেন 60-40 পর্যন্ত আটকালাম? 50-50 তে চান্স নেওয়ার দরকার নেই। 50-50 কিরকম? যে ২ টা অপশন, হ্যাঁ? আ মানে এর মধ্যে ৩ টা অপশনই আপনার কাছে unknown, একটা মনে কনফিউশন, এইরকম হলে দাগায়েন না। আপনি যখন ২ টা অপশন সঙ্গে, সঙ্গে এলিমিনেট করে দিতে পারবেন যে এই ২ টার মধ্যে কনফিউশনই নেই। তখন একটা কনফিউশন, এই পর্যন্ত আপনি দাগাইছেন। ঠিক আছে? না হলে কি হবে? নেগেটিভটা বেশি হয়ে যাবে। আর নেগেটিভ যদি আপনি অত্যাধিক বেশি খেয়ে যান, হ্যাঁ? তখন কি হবে? আপনার কাটমার্কের নিচে নাম্বারটা এসে পড়বে। এখন নেগেটিভ এর জন্য আমি কি দাগাবোই না? না, এরকম হইতে পারবে না। আপনাকে অবশ্যই দাগায় আসতে হবে। ঠিক আছে? এজন্য আপনি আ আপনার বেসিকটা স্ট্রং করেন। যতটুকু সময় আছে, যে টপিক গুলো কভার করেন নাই, সেগুলো কভার করে ফেলেন। হ্যাঁ? এখন এই টপিক কভার নিয়ে আমি একটু বলি যে আছে আর ৩ দিন। ওকে? এই ৩ দিনে মানে ১৫, ১৬, ১৭, ঠিক আছে? ১৮ তারিখ তো পরীক্ষাই। আপনি কি করবেন? ১৫ তারিখটা আজকের দিনে আপনার নিজের মতো করে পড়েন। ১৫ তারিখটা রাখবেন যেই টপিকটা মনে করেন পরীক্ষায় আসার মতো, কিন্তু বাই চান্স কোন কারণে আপনার ওইটা ধরা হয় নাই। সেটা অবশ্যই কালকে পড়ে ফেলেন। ওকে? পরশুদিন রাখেন আ মোটামুটি ইম্পোর্টেন্ট হালকা পাতলা পড়েছিলেন, কিন্তু আবার একটু রিভিশন দেওয়া দরকার। সেই জিনিসগুলা আপনি পরশুদিনের জন্য রাখেন। মানে সেটা হচ্ছে ১৬ তারিখ। আর ১৭ তারিখ একদম টোটালি নতুন কিছু ধরবেন না। সেদিন আপনি খুবই রিল্যাক্স থাকবেন। আর যেইসব পড়া, হ্যাঁ? আপনি খুব ভালো করে পড়েছেন। আশার মতো একটু দেখে গেলে পরীক্ষার হলে ভালো মনে থাকবে। যেমন আমার যে জিনিসটা হতো ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার আমি যদি পরীক্ষার আগের দিন একটু দেখে না যেতাম, আমি পরীক্ষার হলে ভালো ডেলিভারি দিতে পারতাম না। সে একই ব্যাপার ঘটতো সংবিধানের ক্ষেত্রে। তো সংবিধান এইসব টপিক যেগুলো মনে করেন পরীক্ষার আগের দিন পড়ে গেলে আপনি ভালো একটু পরীক্ষার হলে ডেলিভারি দিতে পারবেন। মানে মনে থাকবে ভালো। উত্তরটা ভালো করে দেখাতে পারবেন। ওই টপিক গুলা অবশ্যই পরীক্ষার আগের দিন দেখে যান। ঠিক আছে? এর জন্য আমাদের জেনেসিস ডাইজেস্ট দেখতে পারেন বা যেকোনো বই আপনি যেখান থেকেই পড়ছেন সোর্স যেটাই হোক, হ্যাঁ? আপনি সেখান থেকে জেনারেল পার্ট হোক, মেডিকেল পার্ট হোক আপনি দেখে যান। ওকে? এখন প্রশ্ন দাগানোর সিস্টেমটা।
আমি সকালবেলা যখন আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল, এই পরীক্ষার আগে আর পরে ২ টা সেশন নিয়েছিলাম। একটা আনফরমাল সেশন। সেখানে যে তাদের দাগানো নিয়ে অনেক জিজ্ঞাসা যে আমি কোনটা আগে দাগানো শুরু করব, কোন বিষয়টা পরে দাগানো শুরু করব। এখানে আমি একটু ক্লিয়ার করি। আপনি অবশ্যই আপনার স্ট্রং জোন সবার আগে দাগানো শুরু করবেন। কিন্তু আমি যদি একটু জেনারেলি বলি, অবশ্যই ম্যাথ দিয়ে শুরু করবেন না। ওকে? আমার এক ফ্রেন্ড সবসময় ম্যাথ দিয়ে আগে প্রিলিমিনারি পরীক্ষা শুরু করতো দেখে ম্যাথ ভালো পারতো কিন্তু ও পিলিতে টিকতো না। কারণ ম্যাথে কি হতো, কিছু একটা ম্যাথ না পারলেই ওর কনফিডেন্সটা লো হয়ে যেত। পরে এই যে ওইখানে যে সময় নষ্ট করলো, টাইম ম্যানেজমেন্ট এ ওখানে সমস্যা ক্রিয়েট করতো, কনফিডেন্স লো করে দিত, অনেকগুলো সমস্যা পেরিফেরাল ভাবে ক্রিয়েট করতো। তাই ম্যাথ আগে দাগানোর দরকার নাই। যদি আমার থেকে একটা ব্যক্তিগত সাজেশন চান, আমি বলব সবার আগে আপনি আ বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য এগুলো দাগায় ফেলেন। কারণ এটা যদি আপনি মানে পরীক্ষার হলে ঢোকার আগে, আগের দিন পড়ে ভাগে, ভাগে করে আসেন মনে থাকে, তখন আগে যদি এটা দাগায় ফেলতে পারেন, তখন একটা ঝামেলা আপনার মুক্ত হলো। তারপরে আমি আশা করি জিকেটা আপনাদের স্ট্রং জোন। এই ৪০ এ আপনাদের একটা ভালো মার্ক ক্যারি করতে হবেই। সুতরাং জিকেটা আগে দাগায় ফেলেন। খুব দ্রুত জেনারেল নলেজ গুলো দাগায় ফেলেন যেই গুলা আপনার আ একেবারে কমন সেই জিনিসগুলা। তারপরে জেনারেল নলেজ এ পরে যান হচ্ছে আপনি বাংলা গ্রামারে। বাংলা গ্রামারের নিয়ম-টিয়ম পারলে আর কয়েকটা জিনিস যদি বিপরীত শব্দ, প্রতিশব্দ, হ্যাঁ, পারিভাষা এগুলো জাস্ট একবার দেখবেন। পারলে পারবেন, না পারলে তো এটা রেখে যাবেন। তো এটা সহজ। তো বাংলা গ্রামার আমি দাগায় বাংলা ভাষা আর সাহিত্য দাগিয়ে ফেললাম। এর এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে ইংলিশ গ্রামারে। ইংলিশ গ্রামারও নিয়ম পারলে পারবেন। ভোকাবুলারি গুলো পারলেও আপনার কমন, তাহলে সেগুলো আপনি সুন্দর মতো দাগায় ফেলেন। এরপরে যাবেন হচ্ছে মানসিক দক্ষতাতে। আশা করি আপনাদের মানসিক দক্ষতা ১০ টার মধ্যে ১০ টাই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? এখানে না হওয়ার কিছুই নেই। হ্যাঁ? আজকের দিনে ৩১ তারিখ হলে ১০ দিন পরে কি? হ্যাঁ? তারপরে যে আয়নার প্রতিবিম্ব, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার পানির প্রতিবিম্ব, তারপরে ঘড়ির কাঁটার এইগুলাই আসবে ভাই। আর এগুলো আপনারা অবশ্যই ভালো পারবেন। হ্যাঁ? সুতরাং এই ১০ কে টার্গেট করেন, এখানে নাম্বার তুলতে হবে, মানসিক দক্ষতা দাগায় ফেলেন। এরপরে ম্যাথে যাব। এখন ম্যাথে কি হয়? মনে করেন আপনি ম্যাথ কম পারেন। এইটা নিয়ে ভয় পাওয়ার কারণই নাই যে ম্যাথ আমি একটু কম পারি, আমি ক্যাডার হব কিনা। ম্যাথে এই ১০ এ যদি আপনি ২ ও পান, আপনি ক্যাডার হবেন। আজকে মিলায় নেন আমার কথা। ঠিক আছে? এই ১০ এ যদি আপনি ২ ও পান, কারণ হচ্ছে এই যে বাকি যে ৯০ নাম্বার, এই ৯০ নাম্বার আপনার একটা বড়সড় গেম চেঞ্জার হবে এই পরীক্ষাতে। আর আপনি ২ না, আপনি ম্যাথ যা নিয়ম করবেন এর মধ্যে ৫ আপনি মোটামুটি অবশ্যই দাগাতে পারবেন। সুতরাং বলছি ম্যাথ নিয়ে সময় নষ্ট করে কঠিনগুলা ফেস করতে গিয়ে আরো নিজের কনফিডেন্ট লো করার চেয়ে ম্যাথটাকে পরে দাগান। যে কয়টা হলো আল্লাহ ভরোসা। ওকে? এইভাবে জিনিসগুলো আপনারা দাগিয়ে যান। আর এখন হচ্ছে ওএমআর টা কিভাবে ফিল আপ করবেন? অনেকেই প্রশ্ন পায়। আচ্ছা, ওএমআর ফিল আপ করার আগে আমি একটা কথা বলে আসি যে প্রশ্নগুলো তো শাফল হবে। ঠিক আছে? ৩৯ এও দেখেছি, ৪২ এও দেখেছি প্রশ্নগুলো সিরিয়ালি থাকে না। যে জিকে একসাথে দেওয়া, দেন হচ্ছে বাংলা একসাথে দেওয়া, ইংলিশ এভাবে থাকে না। এখন প্রশ্নগুলো যদি শাফল করা থাকে তাহলে কি করবেন? প্রশ্নগুলো দেখে, দেখে যাবেন। আপনি টার্গেটই করবেন যে বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, জেনারেল নলেজ এগুলো পেলে আমি তাড়াতাড়ি দাগায় ফেলবো। এরপরে যদি গ্রামারও আপনার কমন পড়ে যায় আপনি দাগায় ফেলেন। ম্যাথ দেখতেছেন, ওগুলো স্কিপ করে যান। মেন্টাল অ্যাবিলিটি দেখতেছেন, ১ম রাউন্ড স্কিপ করে যান। এগুলো পরের রাউন্ডে করেন। আগে যেগুলা আপনার ইনফরমেটিভ answers like বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হ্যাঁ? বা বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার সেগুলো আগে দাগান। ইনফরমেটিভ আনসারে এক শটে একটা উত্তর আপনি দাগায় ফেলতে পারবেন। সুতরাং এই জিনিসগুলা আগে অ্যাডভান্টেজ এ নিয়ে আসেন। ওই যে বলে না বলটা আপনার নিজের কোর্টে নিয়ে আসা, এই কাজটা করেন। ওকে? দেন এবার ওএমআর দাগানো দেখতে যাই। ওএমআর আমি যা করতাম, আমি হচ্ছে প্রশ্নটা পাওয়ার পরে ওই যে বললাম না যে সাবজেক্ট গুলো আমার জন্য কমফোর্টেবল, হ্যাঁ? বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, গ্রামার, এই জিকে ধাম, ধাম, ধাম প্রশ্নের মধ্যে দাগায় ফেলতাম। প্রশ্নে দাগানোর পরে দেন ওএমআরটা পাশে নিয়ে প্রশ্ন থেকে আমি কোনটা দাগালাম সেটা দেখে একটু দ্রুত ক্রস ম্যাচ করে আবার প্রশ্নে দাগায় ফেলতাম। এটা আমার স্ট্র্যাটেজি ছিল। এখন এইটাও হতে পারে যে কারো কাছে মধ্যে না এটা টাইম কিলিং। তাহলে না আপনি সরাসরি প্রশ্ন দেখে ওএমআর এ গোল্লাভরাট করেন। অবশ্যই কশাসলি সেটা করবেন। ঠিক আছে? ওকে? ফাইন। দেন আমরা পরের ইতে যাই। এখন নেগেটিভ মার্কিং এর কথা বললাম যে 100% সিউর গুলো সবার আগে দেখান। তারপরে ২ টা অপশন যেগুলো বাদ দিয়ে দিতে পারেন, ২ টার মধ্যে কনফিউশন সেগুলো দেখান। হ্যাঁ? এখন ২ টা অপশন বাদ দিতে পারতেছেন না। আপনি খালি একটা অপশন বাদ দিতে পারতেছেন। ৩ টা কনফিউশন ভাই দাগায়েন না। হ্যাঁ? ওইটা নির্ঘাত রাখেন, একটা নেগেটিভ খেয়ে যেতে পারেন। ঠিক আছে? ওইটা হচ্ছে একটা ব্লাইন্ড গেস আ সলিউটেবল গেস হয়ে যায়। কোন প্রয়োজন নাই সেগুলো দাগানোর। ওকে? এরপরে হচ্ছে আ আপনাদের মানসিক চাপ নিয়ে একটু কথা বলি। পরীক্ষার সময় অবশ্যই পানি রাখবেন। পানি নিতে দিলে দিল, হ্যাঁ? আর যদি না দেয় পিএসসি পানির ব্যবস্থা করে। ঠিক আছে? আপনার একটু পালপিটেশন বেড়ে গেছে, তাহলে একটু পানি খান। ওকে? একটা বড় দম নেন। এই যে এভাবে
একটা ব্রিথ নিন, হ্যাঁ? দরকার পড়লে 2-4 সেকেন্ড চোখ বন্ধ রাখেন। ওকে? দেখবেন একটা আপনার রিভাইভ হইছে। তারপর আবার পরীক্ষা দেওয়া শুরু করেন। ওকে? এভাবে আপনি আ কি জানি? এভাবে আপনি একটা অবশ্যই একটু নিজেকে রিল্যাক্স করতে পারবেন। আর যদি কোনো একটা প্রশ্ন কমন না পড়ে, এটা ১ সেকেন্ডও ওয়েট করার দরকার নেই, পরবর্তী প্রশ্নে চলে যান। ওই কোয়েশ্চেন এর বার্ডেন নিবেন না। কোয়েশ্চেন এর বার্ডেন খুব ভয়ংকর একটা জিনিস। একটা কোয়েশ্চেনই কনফিডেন্স লো করে দিতে পারে। একটা ভুল কোয়েশ্চেন দিল পিএসসি। ওইটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন যে এটা কি, ওইটা কি, ক, খ লাগতেছে। কোয়েশ্চেন এর মনে করেন অপশনই ভুল আছে। হ্যাঁ? সেটা নিয়ে যদি কনফিউজড হয়ে আপনি সময় নষ্ট করেন, ওইটাই আপনার পরীক্ষা খারাপ করে দিতে পারে। সুতরাং প্রশ্ন যেগুলো কনফিউজড হচ্ছেন, স্কিপ করে পরেরটাতে চলে যান। ওকে? আর এক্সামের আগে একটা ব্লাক কফি খেয়ে নিতে পারেন। হ্যাঁ? সঙ্গে নাপা এক্সট্রা খেয়ে নিতে পারেন। তাতে কি আপনার ওই যে নার্ভ গুলা ভালো একটা মানে সচল থাকবে। পরীক্ষা হলে সাহায্য করবে। আমি এটা করতাম। ওকে? দেন হচ্ছে আ আরো সংক্ষেপে শেষ করছি। আর কিছু বলব। যা পূর্ব প্রস্তুতি। পেন, পেন্সিল এগুলো নিয়ে যাবেন। দাগানোর জন্য কোন পেনটা ভালো? এটা লিংকের একটা পেন্টোনিক কলম পাওয়া যায়। ঠিক আছে? ৳২০ দামের সেটা ইউজ করতে পারেন। পেন্টোনিকটা হ্যাঁ, খুব ভালো করে সফটলি দাগানো যায়। ওটা ভালো। তারপরে আরো অনেক কলম আছে। ম্যাটাডোর যে ৳৫ দামের ম্যাটাডোর কলম সেটা দিয়েও সুন্দর দাগানো যায়। যেটা যার কমফোর্টেবল সেটা নিয়ে দাগান। ওকে? তারপরে অ্যাডমিট কার্ড তো নিবেনই। অ্যাডমিট কার্ড ২ কপি নিয়ে যান। হ্যাঁ? ২ কপি নিয়ে গেলে ভালো। যদি পারেন যে রাফ করা লাগে, একটা অ্যাডমিটে রাফ কইরেন, হ্যাঁ? আরেকটা অ্যাডমিটটা ফ্রেশ রাখেন। এমনও করতে পারেন। আর সাথে অবশ্যই এনআইডি টা নিয়ে যাবেন। কারণ একবার পরীক্ষার হলে আমি ২ বার এরকম ফেস করেছি যে চেহারা মিলতেছিল না, সামথিং, টিচার কনফিউজড। তখন এনআইডি চাইছে যে, "আপনি কি এনআইডি আনছেন?" যারা এনআইডি এনেছে তাদের কি হয় যে চেহারা মিলায় ফেলে। সুতরাং আপনি ব্যাকআপ হিসেবে ফাইলের মধ্যে আপনার এনআইডি টা নিয়ে যান। এটা আপনার একটা মনে করেন পরীক্ষার হলে টাইম কিলিং এর কোনো একটা উছিলা হয়ে দাঁড়াবে না। ওকে? এই কাজটা করতে পারেন। আর তারপরে আর কি করবেন? সামনে ঘড়ি রেখে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করেন। ওকে? পিএসসি প্রতিতে মানে কেন্দ্রে, রুমে ঘড়ি ঝুলায় দিবে। সুন্দর। সুতরাং ঘড়ি সেখানে থাকবেই। হ্যাঁ? আপনাকে হাত ঘড়ি, টাত ঘড়ি কিছু নিতে দিবে না। সুতরাং সামনে ঘড়ি রেখে একটা আপনি ডিজিটাল ক্লক সামনে বসান বা ওই যে অ্যালার্ম ক্লক টাইপ থাকে না? টেবিল ক্লক এরকম বসিয়ে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করুন বা রুমে ক্লক করুন। আর আমাদের জেনেসিস যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখেছেনই যে সুন্দর মতো আমাদের বিগ স্ক্রিনে টাইম দেওয়া থাকতো। সেগুলো দেখে আপনাদের প্র্যাকটিস হয়েছে। সুতরাং এই জিনিসটা আপনারা অভ্যস্ত করে ফেলুন। ওকে? আর আ এরপরে আর কিছু বলার নাই। এখন একটা জিনিসই বলব যে সামনের এই কয়টা দিনে খুব হাইপার সেনসিটিভ হয়ে আপনারা অসুস্থ হয়ে যায়েন না। যে অনেক পড়া বাকি আছে, পাহাড়সম সিলেবাস আমার সব পড়ে যেতে হবে, কোন দরকার নেই। এখন যা পড়েছেন আপনি তো অবশ্যই এই কয়দিন একটা প্রসেস এর মধ্যে গিয়েছেন, হ্যাঁ? এই প্রসেসটাই আপনাকে আপনার রেজাল্ট এনে দিবে। এখন কোনো অবিশ্বাস, কোনো ভুলভ্রান্তি, কোনো কিছু এগুলো থেকে বেঁচে থাকুন। আর সবার চেয়ে আগে যেটা থেকে বাঁচবেন সেটা হচ্ছে ওই যে একটা গুজব ছড়ায় না যে পরীক্ষা আবার পিছাবে কিনা? গ্রুপগুলোতে লেখা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অনেকে বসে এই যে পরীক্ষা পিছানোর জন্য পিএসসি তে যাচ্ছে। এগুলো থেকে সবার আগে দূরে থাকুন। মানে বললাম তো বাংলাদেশে যদি কোনো কেয়ামত না হয় আর আল্লাহর অশেষ রহমত যদি বর্ষণ না হয় তাহলে এটা পিছাবে না। সুতরাং এভাবেও কোনো সময় নষ্ট করা নিজের আ মানে মনকে অন্যদিকে ডাইভার্ট করার কোন দরকার নেই। শুধু একটা দিকে ডাইভার্ট করেন। ১৮ তারিখ পরীক্ষা। আর এই পরীক্ষায় আপনাকে উত্তরাইতে হবে, ভালো করতে হবে। ওকে? যতটুকু পড়া হয় পড়ে যাবেন। বাকি যা হবে না ওগুলা নিয়ে পেন দরকার নাই। আমি বলি রাত ১০টা বা ১১টার পরে এরপরে পড়া নিয়ে কোন কিছু চিন্তাই করেন না। আপনারা ১২টার মধ্যে অবশ্যই ঘুমান। ঠিক আছে? কারণ বলি সকালে যখন আপনি পরীক্ষার হলে ঢুকবেন, প্রশ্ন দেখার পরে, হ্যাঁ? প্রশ্ন দেখবেন অনেক কমন পড়ছে। কিন্তু আপনার ঘুম পাচ্ছে। তখন বলবেন, "আল্লাহ আমি যদি আজকে কালকে রাতে ২টা-৩টা পর্যন্ত না পইড়া ঘুমাইতাম, তাহলে আমি আজকে এই প্রশ্নটা খুব ভালো করে নিয়ে আসতে পারতাম।" প্রশ্ন ঠিকই সহজ হইছে কিন্তু আমি যে ঘুমাই নাই, টেনশন করছি অতিরিক্ত, এজন্য এই সহজ প্রশ্নটা আমি দিতে পারতেছি না। এই ভুলে এই ট্র্যাপ এ আপনি জড়ায়েন না। সুতরাং আপনারা ভালো মতো রেস্ট নেন। সুন্দর মতো হ্যাঁ, বিশ্রাম নিয়ে ভালো মতো খাওয়া-দাওয়া করে পরের দিন পরীক্ষা দিতে যান। আর সকালে একটু কিছু খেয়ে যেয়েন। নাইলে আপনার ওই যে হাঙ্গার স্ট্রাইক করতে পারে। পরীক্ষার সময় যা পারেন একটা ডিম খান, হ্যাঁ? তারপরে নুডলস খান, যা পারেন একটু খেয়ে যাবেন। পানি, দুধ, চা একটু খাওয়া-দাওয়া করে পরীক্ষার হলে ঢুকেন। আর পরীক্ষা হলে ০.৫ ঘন্টা আগে ঢুকবেন। এবার ৯ঃ৩০ এর পরে ১ টা সেকেন্ডও পরীক্ষা গেট খোলা রাখবে না। নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে? ৪৬ বিসিএস এমন করেছিল। ৯ঃ৩০ এর পরে ১ সেকেন্ডও গেট খোলা রাখে নাই। অনেকে কান্নাকাটি করছে। এটা টিভিতে নিউজ আসছে। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখেন। শেষ কথা হচ্ছে হাসবানাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। মানে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আর তিনিই আমাদের উত্তম কর্মবিধায়ক মানে অভিভাবক। সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা হলে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সঙ্গে জয়েন করবে আ চি আ সুশান্ত ভাই আপনি আছেন? রাজু ভাই?